দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পিরোজপুর অনলাইন নিউজে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জিয়ানগর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান। কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এই উপজেলা আসলে কতদিন হলো আসলে যোগদান করেছেন? আমি নভেম্বরের 19 তারিখে যোগদান করেছি। সেই হিসেবে বলতে প্রায় 1 মাস 5 দিন আমার এখানে দায়িত্ব পালন করা। আচ্ছা আচ্ছা। তো আসলে আপনি এর আগে আসলে কোথায় চাকরি করেছেন? আমি চাকরি করেছি আমাদের বিসিএস প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ভূমি হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। আমি ফরিদপুরে কাজ করেছি, নারায়ণগঞ্জ জেলায় কাজ করেছি। সর্বশেষ আমি এটা হচ্ছে জাপান সরকারের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট জেডিএস স্কলারশিপ থাকে, সেখানে আমি 2 বছর 3 মাস বিদেশে মাস্টার্স প্রোগ্রাম অধ্যয়ন করেছি ইকোনমিক্সে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, এই উপজেলা আসার পর বিভিন্ন জায়গায় আপনি ঘুরেছেন। 5টা ইউনিয়ন নিয়ে এই উপজেলা আসলে গঠিত হয়েছে। তো ছোট্ট একটি উপজেলা ঘোরাফেরার পরে আসলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, যে কি কি মানে অনুন্নত আমরা ধরতে গেলে অন্য অন্য উপজেলা আসলে যদি আমরা চোখ দিই সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাপক উন্নয়ন হয়েছে, আমাদের উপজেলা আসলে তেমন একটু উন্নয়ন হয়নি। তো সেক্ষেত্রে আসলে প্রথম পদক্ষেপ কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে একটি এলাকার উন্নয়নের মানদণ্ড হচ্ছে প্রধানত তার যোগাযোগ ব্যবস্থা। তো আমরা যদি চিন্তা করি যে এই এলাকার ভৌগোলিক অবস্থানটা, এটি জেলা সদরের সাথে আপনার একটি ব্রিজের মাধ্যমে কানেক্টেড, বাকি 3 দিকে প্রায় নদী বেষ্টিত। আমাদের এই উপজেলায় একটি চরও রয়েছে, যেটি আমরা বিচ্ছিন্ন চর সাইদখালী, যেটি আমাদের মূল ভূখণ্ড থেকে একটু আলাদা। তো এখানে উন্নয়ন যদি আমরা বলি, মূলত যে শহর থেকে অর্থাৎ পিরোজপুর শহরের সাথে যে যোগাযোগ এটি ঠিক আছে, কিন্তু এরপর আমার বিভিন্ন ইউনিয়নের সাথে যে সংযোগ রাস্তাগুলো, এগুলো খুব একটি উন্নত না। তবে সরকার কাজ করছে, বিভিন্ন প্রকল্প আছে এবং এই সময়ে অনেক কার্যক্রম চলমান। তো এই যোগাযোগ ব্যবস্থার যে বিষয়টি আছে, এটি খুব দ্রুতই যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং মানুষের যে চাহিদা, অর্থাৎ লোকজন যেটি চায় খুব সহজ যোগাযোগ মাধ্যম, সেটি করতে হয়তো আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার এবং সরকারের বিশেষভাবে নজর দেওয়া দরকার, কারণ দীর্ঘদিন এই এলাকায় কাজ হয়নি। তো সেটিও অদূর ভবিষ্যতে হবে বলে আমরা আশা করি। আসার পরে কোন কাজটি হাতে নিয়েছেন আসলে উন্নয়নের জন্য, সে ব্যাপারটা একটু বলবেন। ধন্যবাদ। এখানে আসলে আমরা যদি দেখি বড় পরিসরে, এখানে আমরা উন্নয়ন বলতে যোগাযোগ থাকে, উন্নয়ন বলতে আমি যদি বলি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন বলতে আমার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন বলতে জনস্বাস্থ্য, যেরকম এখানে পানির অর্থাৎ নিরাপদ এবং বিশুদ্ধ পানির সংকটটা খুবই তীব্র। তো সেই বিষয়টাও আমরা চিন্তা ভাবনা করছি। জনস্বাস্থ্য প্রকৌশল কাজ করছে, আপনারা জানেন এখানে বিভিন্ন সরকারের বড় একটি প্রকল্প আছে। সেই হিসেবে রেইন ওয়াটার হারভেস্ট যে ট্যাঙ্কি আছে, সেটি বিতরণের কাজ চলমান এবং অর্থাৎ ট্যাপ ওয়াটার অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে পানির কানেকশনের মাধ্যমে মানুষ পানি পান করবে, সেই বিষয়েও কার্যক্রম চলমান। এবং আমরা আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকে, সেখানে আমাদের প্রতি বছর গড়ে 75 লাখ টাকার মতো বরাদ্দ থাকে। সেখান থেকে আমরা জনস্বাস্থ্য বিবেচনায় এই পানি সরবরাহের ব্যবস্থাটিকে ত্বরান্বিত করার প্রক্রিয়া, রাস্তাঘাটকে আরও ভালোভাবে ত্বরান্বিত করার প্রক্রিয়া, একইভাবে এই যে কমিউনিটি লেভেলে যে স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেয়, সেক্ষেত্রে আমরা কমিউনিটি অর্থাৎ ইউনিয়ন ভিত্তিক যে স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, সেটিকেও আমরা আরও সঠিকভাবে এবং সেখানে আরও আধুনিক যন্ত্রপাতি প্রদানের মাধ্যমে লোকজন যাতে স্বাস্থ্যসেবায় উদ্বুদ্ধ হয়, তারা যথাযথ স্বাস্থ্যসেবা পায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ আমরা জানি, তো সেই হিসেব করলে আমাদের দক্ষিণাঞ্চলে কিন্তু নদীর যে ব্যাপক একটি চাহিদা রয়েছে, মানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখি খাল নদী এইসবে, কিন্তু এই কারণে কিন্তু যেমন উপকারও হয় তেমনি কিন্তু আমাদের আসলে ক্ষতিও হয়। প্রতি বছর নদী ভাঙনে আমাদের এখানে অনেক ঘরবাড়ি হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা দেখছি এই চরখালি সাতখালি রয়েছে, বিভিন্ন জায়গায় নদী ভাঙন হয়। সেই নদী ভাঙনের ব্যাপারে আসলে কতটুকু পদক্ষেপ নেবেন সামনে? নদী ভাঙনের জন্য আসলে এখানে স্থায়ী একটি সমাধান দরকার। সেটি হচ্ছে যে আমাদের নদী বেষ্টিত যে জায়গাটা আমাদের খুব সহজেই আক্রান্ত হয়, দুর্যোগ প্রবণ যে এলাকা, সেখানে বেড়িবাঁধ নির্মাণের কার্যক্রম চলমান। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে
কেন্দ্রীয় সরকার থেকে অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড জেলার যে অফিসটা তারা সমন্বয় করে। এখানে পানি উন্নয়ন বোর্ড থেকে বড় একটি প্রকল্প নেওয়া হবে যেটি প্রক্রিয়াধীন, এবং এটি বাস্তবায়ন হলে এই এলাকার লোকজন একটি স্থায়ী একটি সমাধান পাবে। উপজেলা আসার পরে আসলে সাধনার দ্বার প্রান্তে আসলে মানুষ সেবাটা কিভাবে নেবে, খুব সহজভাবে একটু বলবেন। ধন্যবাদ। আসলে আমি যদি বলি যে পাবলিক সার্ভিসের একটা প্রসেস আছে, সেটি আমি যদি আপনাকে বলতে পারি, পাবলিক সার্ভিসের একটা মিনিমাম সার্ভিস স্ট্যান্ডার্ড থাকে, যে শব্দটা নতুন, অর্থাৎ আমি একজন সেবা প্রার্থী আছে, আমি প্রত্যেকটা সেবা প্রার্থীকে আমি সমানভাবে ট্রিট করব। সেবা প্রার্থীকে যদি আমি সেবা দেই, সেখানে তাকে এসে পরিচয় দিতে হবে না, অন্য কোনো পরিচয় দিতে হবে না, তিনি একজন সেবা প্রার্থী হিসেবে একদম ইকুয়াল ট্রিটমেন্ট পাবেন। সেক্ষেত্রে আমরা যে কাজটি করেছি, বিভিন্ন যে আমরা সেবা দেই, এই সেবা দেওয়াগুলো আমরা লোকজন যে আগে ব্যক্তিগতভাবে আবেদন করত, সেই জায়গায় আমরা ফর্ম ডেভেলপ করেছি। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করেছি যে মানুষ কোন কোন জায়গায় আবেদন করে, সেই আবেদনগুলো আমরা বেশ কয়েকটা আমি এটা কি আসার আসলে পরে আমাদের এলাকার লোকজন এই ব্যাপারটা জানে, মানে এই ব্যাপারটা যে করেছেন এটাকে জি অবগত জি জি করেছেন? জি এলাকার লোকজন জানে। তারা কিভাবে জানে? আমরা যে ফর্ম ডেভেলপ করি, এই ফর্মগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে, এগুলো আমাদের যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে সেখানে থাকে। যে কেউ চাইলে একটা কম্পিউটার দোকানে বসে ফর্মটা প্রিন্ট করে হাতে আবেদন করে আমাদের এখানে জমা দিয়ে দিতে পারে। এই উপজেলার যে কয়টি ইউনিয়ন ঘুরেছেন তার সব থেকে মানে কোনটা চোখে পড়েছে যে মানে তেমন উন্নত না, মানে এরকম কি চোখে পড়েছে এখন পর্যন্ত? মানে আসলে আমরা যদি উন্নয়নের কথা চিন্তা করি, তাহলে আমার প্রতিটা ইউনিয়নকে আমার সমান গুরুত্ব দিতে হবে। আমরা যদি বলি এখানে পর্যটন বিকাশের সম্ভাবনা রয়েছে, যেরকম চণ্ডীপুরের কলারন জায়গাটি, সেখানে আমাদের পর্যটন বিকাশের সম্ভাবনা রয়েছে। আমাদের পাড়ের হাটে আবাসন এলাকা রয়েছে, সেখানে আমরা যদি বিনোদন কেন্দ্র অর্থাৎ জিয়ানগর ব্রিজের পাশে সেখানে একটি বিনোদন কেন্দ্র সেটাও করতে পারি। আমরা যেটি কাজ করছি সেটি হচ্ছে যে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমরা প্রতিটা ইউনিয়নকে তার জনসংখ্যা এবং তার আয়তনের উপর ভিত্তি করে টাকাটা সমানভাবে বন্টন করা। আমরা কলারন চণ্ডীপুরে যে একটা ইকো পার্ক করেছিলেন হুসাইন মোহাম্মদ আল মুজাহিদ, সেই সময়টা আমি পুরোটা সময় তার সাথে ছিলাম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত। তো তার যে উদ্যোগ ছিল অনেকটা ভালো ছিল এবং বেশ জমজমাট ছিল। আমার কয়েকটি প্রতিবেদনও আছে, এরপরে কিন্তু লোকজনের সমাগম আরও বেড়েছিল। কিন্তু সে এখান থেকে বদলি হয়ে যাওয়ার পরে ওই জায়গাটা মানে একদম ভেঙে চুরমার হয়ে যায়। তো এই নিয়েও আবার একটা প্রতিবেদন করি, এরপরে মনে হয় আবার পরবর্তীতে কার্যক্রম শুরু করেছিল, এখন মোটামুটি মনে হয় যাওয়া। তো ওটা নিয়ে কি আসলে আপনার পরিকল্পনা আছে কি? ধন্যবাদ। অবশ্যই এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমরা এই কলারন চণ্ডীপুর, এটি হচ্ছে কলারন ইকো পার্ক, বা আমরা যদি আরো স্পেসিফিকভাবে বলি শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ইকো পার্ক। এই ইকো পার্কটার পাশে আমাদের দুর্যোগ থেকে দুইটি স্থাপনা আছে। একটি হচ্ছে দুর্যোগকালীন সময়ে যে আবাসন বা আমরা কমপ্লেক্স, এবং ওই ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যে এটা হচ্ছে ট্যুরিস্ট ফ্রেন্ডলি। অর্থাৎ আমি ইকো পার্কে আমার থাকার ব্যবস্থা নেই, কিন্তু কেউ যদি ইকো পার্কটা ঘোরার জন্য আসতে চান, তিনি কিন্তু আমার ওই দুর্যোগ ব্যবস্থাপনার যে স্ট্রাকচার আছে সেটি ব্যবহার করতে পারবেন। সেখানে থাকার ব্যবস্থাপনা আছে, সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা আছে, সেখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। তো এটি আমরা দুর্যোগ এবং যে আমরা যে ট্যুরিজম, এই দুটা সেক্টরকে আমরা একসাথে করছি। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেটি হচ্ছে যে কলারন ইকো পার্ক পর্যন্ত আমাদের বিদ্যুৎ লাইন নাই। বিদ্যুৎ লাইন না থাকার কারণে ওখানে আমরা বাথরুম করেছি, কিন্তু বাথরুমটি ব্যবহারের উপযোগী না। ওখানে বাচ্চাদের খেলনা আছে, সেখানে কিছু মেরামত করা দরকার। তো বিদ্যুৎ বিভাগকে আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, আমাদের বিদ্যুৎ কানেকশনটা ওই পর্যন্ত চলে গেলে আমাদের যে বাকি যে মেরামত যে কার্যক্রমটা এটা আমরা করতে পারবো। পাশাপাশি আমরা এই কলারন ইকো পার্কের উন্নয়নের জন্য জেলা পরিষদকে আমরা লিখেছিলাম, কিন্তু আমরা এবছর কোনো প্রকল্প পাইনি জেলা পরিষদ থেকে। তার পরিবর্তে প্রায় জেলা পরিষদ এবছর 1,24,00,000 টাকা বরাদ্দ করেছেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে, কিন্তু আমরা পার্ক বা বিনোদন কেন্দ্রের জন্য কোনো বরাদ্দ পাইনি। তো আমরা চেষ্টা করব আগামীতে, যেহেতু এটি জনগণের দাবি আছে এবং এলাকার লোকজন চায় যে ওই জায়গাটি একটি উৎসব মুখর হোক এবং লোকজন সেখানে যাক, বিনোদনের জন্য যাক, এবং ওই ইকো পার্কটি আগের মতো প্রাণ ফিরে পাক, সে লক্ষ্যে আমরা জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে আমরা পত্র লিখব, এবং বিদ্যুৎ কানেক্টিভিটি হয়ে গেলে আমরা ওই জায়গাটাতে আরও অন্যান্য যে ওটি লোকজনকে আকৃষ্ট করে আনার জন্য যে
বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া, সেগুলো আমাদের অব্যাহত আচ্ছা থাকবে। ধন্যবাদ। একটা উপজেলা নির্বাহী অফিসার হচ্ছে উপজেলার প্রাণ, আমরা যেটাকে বলি, কারণ আপনার মাধ্যমে কিন্তু উপজেলার উন্নয়ন হবে। আপনি চাইলেও আসলে ওইভাবে রাখতেও পারেন, মানে আপনার উপর টোটালি ডিপেন্ড করে। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা দেখি যে উপজেলা যে আমাদের যে হাসপাতালটি রয়েছে সেটা কিন্তু আসলে বিগত দিনও যারা আসছে চেষ্টা কয়েকবার অনেকে তাদের পক্ষ থেকে আসলে এইভাবে করে, কিন্তু ওইভাবে কিন্তু স্বাস্থ্য সেবাটা মূলত পাচ্ছে না তারা ঠিক মতো। এ ব্যাপারে কি কিছুটা নজর দিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই বিশেষ করে স্বাস্থ্য যদি আমরা বলি, আমাদের যে হসপিটাল রয়েছে, হসপিটালের ওখানে আমাদের একটি পানি বিশুদ্ধকরণ একটি প্লান্ট রয়েছে, প্লান্টটি অকার্যকর। বিশেষ করে আমরা আরও যদি স্পেসিফিকভাবে বলি, ওখানের যে প্লান্টটি আছে প্লান্টটির মেমব্রেনটি অকার্যকর। সেই বিষয়ে আমরা ইতিমধ্যে একটি কমিটি করে দিয়েছি এবং এই কার্যক্রমটা হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে সেখানে ডক্টরের ক্ষেত্রেও তো দেখলাম যে আসলে ওইভাবে এই ব্যাপারটা কি আসলে নজরে নিচ্ছেন কিনা? আচ্ছা, এখানে ডাক্তারদের যে বিষয়টি, এটি মূলত উনি দেখেন। আমরা আমাদের এখানে উপজেলা পরিষদ সমন্বয় মিটিং হয়, সেখানে আলোচনা হয়। ওখানে অনেকগুলো বিষয় আছে, যেরকম ঝরে পড়া গাছ, সেগুলো নিলামের মাধ্যমে বিক্রয়, অথবা ওখানে যে অসমোসিস প্লান্ট অর্থাৎ পানির বিশুদ্ধকরণের প্লান্ট আছে, সেই বিষয়েও আমরা কাজ করছি। আরেকটা হচ্ছে যে আমরা এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে স্বাস্থ্যসেবা খাতেও আমরা কিছু বরাদ্দ রাখার পরিকল্পনা আমাদের রয়েছে। তো সেটি তারা বাস্তবায়ন করবে, সেটি তারা কমিউনিটি পর্যায়েও এটা করতে পারে অথবা উপজেলা পর্যায়েও করতে পারে। এখন একটা ব্যাপার আগে থেকেও আমি আপনার কাছ থেকে শুনেন যে বরাদ্দ হয়, মানে সবাইকে রাস্তাঘাট এইটা আসলে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা বরাদ্দ থাকে। তো সেক্ষেত্রে আসলে আপনি চাচ্ছেন যে সব কিছু যেন সমানভাবে হয়, সব কিছু যেন উন্নত হয়, সেই পরিকল্পনায় আপনার হাত। আচ্ছা, আমি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে আমাদের একটি ভ্রান্ত ধারণা আছে, যে আমরা উন্নয়ন বলতে আমাদের চোখের সামনে দৃশ্যমান একটি কিছু ঘটলো আমরা সেটি বুঝি, কিন্তু আসলে তা না। উন্নয়ন করতে হবে আমার শিক্ষা খাতে, উন্নয়ন করতে হবে আমার স্বাস্থ্য খাতে। আমি যদি আপনাকে একদম ডাটা তুলে ধরি, তাহলে 2040 সালের পরে এখন আমাদের ফার্টিলিটি রেট হচ্ছে 1.8, অর্থাৎ প্রতি 2 জন মানুষ 1.8, অর্থাৎ 20 জন মানুষ মিলে পরবর্তী বংশধরের জন্য 18 জন রেখে যাচ্ছে। তাহলে 2040 সালের পর থেকে আমাদের জনসংখ্যা কমা শুরু করবে। কাজে আমি যদি উন্নয়ন করি, সবসময় রাস্তাঘাট করব তা না। আমি আমার স্কুল কলেজের শিক্ষার্থীদের তাদের মানসিকভাবে উন্নত করতে পারি, তারা এমনভাবে তৈরি হবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, তারা মিথ্যা কথা বলবে না, তারা বড়দেরকে সম্মান করবে, তারা একে অপরের ক্ষতি করবে না, তাহলে কিন্তু আমি সুন্দর একটি নাগরিক প্রতিষ্ঠিত করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট না, প্রতিটা সেক্টরে সমানভাবে উন্নয়ন করা, যাতে আমরা একজন সুন্দর নাগরিক তৈরি করতে পারি এই জিয়ানগর উপজেলার একজন নাগরিক হিসেবে। আচ্ছা ধন্যবাদ। কিছুদিন পরে নির্বাচন, যেহেতু আপনি বেশ কয়েকদিন হলো মানে ধরতে গেলে যে যুক্ত হয়েছেন আমাদের এখানে, তো নির্বাচন শেষ করেই হয়তো বা কতদিন থাকেন সেটা তো আসলে ভেবে বলা যায় না। তারপরও নির্বাচন নিয়ে আসলে আপনার কি চিন্তা ধারা আছে যে নির্বাচনকে সামনে রেখে? ধন্যবাদ। এখানে আমি উপজেলা নির্বাহী অফিসারদেরকে সহকারী রিটার্নিং অবশ্যই আপনার মূল দায়িত্বটাই আপনার উপরে, কিন্তু এবং এখনো পর্যন্ত আমাদের এখানে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে, স্বাভাবিক রয়েছে, এবং রাজনৈতিক দল যারা তারা তাদের আচরণবিধি লঙ্ঘনের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, এবং তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, বিশেষ করে পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলো অপসারণ। তো এগুলো বিষয়ে আমরা সবার কাছ থেকেই সহযোগিতা পেয়েছি। তো আমরা সেইভাবে চিন্তা করি বা আশা করতে পারি যে এই এলাকায় একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন হবে, এবং এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করবে এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেবে। গ্রামে যে বর্জ্য যে ব্যবস্থাগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় দেখে এখানে ফেলে ওখানে ফেলে, নোংরা পরিবেশ, এই ব্যাপারে আসলে সাধারণ এই এলাকার নাগরিকের জন্য আসলে আপনি কি পদক্ষেপ বা কি বার্তা দিবেন? ধন্যবাদ। আসলে এই বর্জ্য ব্যবস্থাপনা যেটা, এটি যেহেতু আমাদের এখানে পৌরসভা নেই, ইউনিয়ন পরিষদেরই প্রধানত কাজ, আর উপজেলা পরিষদও সেটা বর্জ্য ব্যবস্থাপনার জন্য তারাও ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করতে পারে। বর্জ্য ব্যবস্থাপনা আমরা একদম স্কুল পর্যায়ে এটি নিয়ে গিয়ে আমরা বাচ্চাদেরকে শেখাবো কিভাবে ব্যবস্থাপনা করতে হয়, এবং আমরা এখানে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে প্রতিটা ইউনিয়নে আমরা বর্জ্য আলাদাভাবে ফেলার জন্য যে জায়গাটা, সেই জায়গাটা আমরা নির্ধারণ করব।
আমরা স্কুল কলেজের বাচ্চা তাদেরকে আমরা শিখাবো কিভাবে বজ্রটা ফেলতে হয়, কোথায় ফেলতে হয়, কিভাবে সেটি সংগ্রহ করতে হয়। আমরা ইতোমধ্যে এটা কি প্রতিটি স্কুলের নির্দেশনা দিয়েছেন যে প্রতিটি স্কুলে স্কুলে হবে। যারা- আপাতত আমরা আমাদের উপজেলা পরিষদ কমপ্লেক্স যেটি, এখানে যে আপনি যদি আগে এসেও থাকেন দেখে থাকবেন, এখানে আগে যে পরিমাণ বজ্র ছিল আমরা একটি উদ্যোগ নিয়ে সেটি অপসারণ করেছি এবং আমাদের এই কার্যক্রমটি চলমান। আমরা বজ্র ব্যবস্থাপনার জন্য যে উপকরণগুলো দরকার, মানে অ্যাট হ্যান্ড, এই উপকরণগুলো মোটামুটিভাবে 80% আমরা এটি সংগ্রহ করেছি। করেছেন। এরপরে আমরা আমাদের হ্যান্ড গ্লোভস বলেন, বজ্র তো কেউ হাতে ধরে না, একটা লাঠি বা একটা কিছু বানাইতে হয়, সেটি আমরা পরীক্ষামূলকভাবে বানিয়েছি। তো এটি হয়ে গেলে আমরা স্কুল কলেজগুলোতে সেই উপকরণগুলো সরবরাহ করব ইউনিয়ন পরিষদ বা উপজেলার পক্ষ থেকে, এবং এটি একটি সামাজিক আন্দোলন হিসেবে আমরা কাজ করব। একই সাথে আমি যদি বলি যে হাট বাজার ব্যবস্থাপনায় এটি সহকারী কমিশনার ভূমি বা উপজেলা নির্বাহী অফিসার তারা দায়িত্বে থাকেন, এবং হাট বাজারের যে ইজারা হয় সেই ইজারার প্রায় 25% টাকা হাট বাজার উন্নয়ন কাজে ব্যয় হয়, যেটি আমরা ভালোভাবে করব। এবং হাট বাজার ব্যবস্থাপনা এবং হাট বাজার বর্জ্য ব্যবস্থাপনা, সেখানে পাবলিক টয়লেটগুলো যাতে ঠিকভাবে থাকে, যারা হাটে আসেন তারা যাতে সুন্দরভাবে সেই সম্পদগুলো ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেও আমাদের কাজের পরিকল্পনা রয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী সময়ে আমরা অন্য কোনো অতিথিকে নিয়ে আবার উপস্থিত হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পিরোজপুর অনলাইন নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।